আমরা 100 আসন নিয়েই আলোচনাটা করতে চাই। আমরা লক্ষ্য করেছি সেটি হলো যে সংখ্যানুপাতিক যে নির্বাচনের কথা বলা যায়, যেটা আমরা পিআর বলছি। অনেকের দাবি জানিয়েছিল যে সব কিছু পিআরের মধ্যে হোক, নিম্নকক্ষ সহ, কিন্তু আপনারা একটা ব্যালেন্স করেছেন। বিএনপির দাবি ছিল যে পিআর হবে না, আমরা নিম্নকক্ষে এখানে নেই। আবার উচ্চকক্ষে কিন্তু, যেটা আমরা সিনেট বলছেন, সেখানে কিন্তু পিআরের ব্যাপারটা রয়েছে। এখানে লক্ষণীয় বিষয় যে আমরা দেখেছি যে উচ্চকক্ষে কখনোই সরকারি দল সাধারণত সংখ্যাগরিষ্ঠ পাবে না। আমি উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন ধরুন কোনো একটি দল ক্ষমতা আসলো 35% ভোটের মাধ্যমে, তাহলে উচ্চকক্ষে তার আসন হবে 35টা। আবার আরেকজন দেখা গেল নিম্নকক্ষে 10% ভোট পাওয়ার পরেও কোনো আসন পেলেন না, উনি কিন্তু সেখানে 10টি আসন পাবেন। ফাইনালি ফলাফল আসবে সেটি হলো উচ্চকক্ষে সবসময়ই বিরোধী দল কিন্তু মেজরিটি থাকবে বলে আমাদের ধারণা। এতদিনে যে ভোটের প্যাটার্ন, এরকম হওয়াটা সম্ভাবনা। এর মানে উচ্চকক্ষে কখনোই সরকারি দল তো আর ক্ষমতাবান থাকবেন না। আমি সাধারণীকরণ করে কথাটা বলছি। যে উচ্চকক্ষ প্রধানত তার কাজগুলো, যেগুলো আমরা অনেক কিছুই এখনো জনসমক্ষে প্রকাশ হয়নি, যেহেতু আমাদের মূল রিপোর্টটা, এই জন্য অনেক কথা বলার সুযোগ হচ্ছে না, আমরা সারসংক্ষেপটা দিয়েছি। উচ্চকক্ষের কার্যক্রমটা মূলত অনেকটাই আমরা ইংরেজি শব্দে যেটা বলি কমপ্লিমেন্টারি, যে নিম্নকক্ষের সাথে এক ধরনের সহযোগিতামূলক। আমরা দেখেছেন প্রধানমন্ত্রী কিন্তু শুধু নিম্নকক্ষের সদস্য দ্বারাই নির্বাচিত হচ্ছেন, মানে আপার হাউস কিন্তু ওখানে ভূমিকা নেই। মানে রাষ্ট্রের সরকার গঠনের ক্ষেত্রে শুধু নিম্নকক্ষেই কাজ করবে। উচ্চকক্ষের রোলগুলো ভেরি ভাইটাল, যে এই বিষয়টা আলোচনা করার জন্য। সংখ্যা ওখানে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে ওখানে সকলের রিপ্রেজেন্টেশনটা এনশিওর করা। আপনি যে বিষয়টা একটা বিশ্বব্যাপী আলোচনা আছে, এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক বিষয়টা আলোচনা তো শুধু বাংলাদেশে না, সারা বিশ্বব্যাপী আছে। এটার দাবি হচ্ছে যে বিপুল জনগোষ্ঠীর ভোট নিয়ে একটা দল দেখা গেল সবসময় তৃতীয় স্থান অধিকার করছে, কিন্তু ব্যক্তি পপুলারিটির কারণে হয়তো কোনো জায়গায় একটা দল সারা দেশে 10% নিয়েও সেকেন্ড হয়ে যাচ্ছে, যেটা একটা ইলেকশনে হয়েছে। আর একটা দল 30% নিয়ে তার থেকে কম সিট পাচ্ছে। তাহলে এই যে জনগোষ্ঠীর ভোটের যে মূল্যটা, ভোট তো আপনি দিচ্ছেন শুধু একটা লোককে নির্বাচন করার জন্য না, ভোটটা দিচ্ছেন আপনি আপনার সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্যে। এই সাংবিধানিক অধিকারের প্রয়োগটা আপনার কোনো জায়গায় প্রতিফলিত হবে না, এটা সংবিধানে থাকতে পারে না। সেই জন্য আমরা যেসব দল সারা দেশের যে ভোটটা কাউন্ট হবে, ওই প্রদত্ত ভোট থেকে সে যে সংখ্যায় টোটাল ভোট পাবেন, ওই ভোটের ভিত্তিতে তার সদস্যপদ পাচ্ছে। এতে যেটা হচ্ছে সকল দলের একটা সম্মিলন আপার হাউসে থাকবে, উচ্চকক্ষে থাকবে, এবং সরকারি দল কিন্তু যে কোনো বিষয় উচ্চকক্ষের যেখানে ইনভলভমেন্ট আছে, উচ্চকক্ষের আমি একটা ছোট্ট কথা বলে দিই তাহলে আলোচনার সুবিধা হবে। উচ্চকক্ষের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সরকারের অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা, বিভিন্ন কমিটির মাধ্যমে সরকার যে কাজগুলো করছে সেগুলো তদারকি করা। এই তদারকি করতে গেলে আসলে বিরোধী দলের ভূমিকাটাই কিন্তু মুখ্য থাকে। সরকারি দলের লোকজন কিন্তু চাইলেও সরকারের সমালোচনা করতে চাইবে না। ওই কারণে উচ্চকক্ষের শুধুমাত্র একটা বিরোধী দল না, সারা দেশের সমস্ত বিরোধী দলই শুধু না, সবাই মিলেই কিন্তু এখানে ভূমিকা রাখতে পারছে। তো ওই জন্যে উচ্চকক্ষে যদি সরকারি দলে একক সংখ্যাগরিষ্ঠ নাও পায়, তার সরকার চালাতে কোনো সমস্যা নেই, কিন্তু অন্যান্য দলের মতামতের গুরুত্বটা দিয়ে তাকে কাজ করতে হবে। কিন্তু আপনারা বলেছেন যে দুটোতেই পাস হতে হবে, কোনো কোনো কিছু বিষয় ইস্যু রয়েছে, জি, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দু জায়গাতেই এটাকে পাস করাতে হবে। জি, তখন কিন্তু উচ্চকক্ষে আটকে যেতে পারে সরকারি, নিম্নকক্ষে যারা তারা পাস করে দিয়েছে। কি পাস হবে সেটা আমাদের সারসংক্ষেপে এখনো আসেনি। একটা ছোট্ট উদাহরণ দিই, রাষ্ট্রপতি নির্বাচনে উচ্চ অঙ্কের একটা ভূমিকা আছে। সেক্ষেত্রে অবশ্যই রাষ্ট্রপতি একটা সরকারের বিষয় না, ওটা তো একটা রাষ্ট্রের বিষয়। সেই জন্য আমরা ওখানে ওপেন করে দিয়েছি। আইন যেগুলো পাশ করা হবে সেক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে যদি আপার হাউস পাস না করে, সেক্ষেত্রে আমরা একটা সেভিং অপশন রেখেছি, যাতে সেই একটা সময়ের পরে এই আইনটা আইনে পরিণত হয়ে যায়। না হলে দেখা যাবে সব কিছুই আটকে যাবে। এই জিনিসটা আমরা একটা ভারসাম্য রক্ষার চেষ্টা করেছি আমাদের মূল প্রপোজিশনে।